সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। উৎসবের হাওয়ায় ভাসছে দেশ। রাজধানী সহ সারা দেশে বিনোদন কেন্দ্রে ভিড় ঠাঁই নেই পর্যটন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই নানা বয়সী দর্শনার্থীদের ঢল নেমেছে চিড়িয়াখানাতে। ঢাকা ছাড়াও আশপাশের এলাকার বাসিন্দারাও এসেছেন নানা ধরনের পশু পাখি দেখতে। এদিকে রাজধানীর বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড়। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিনেও ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে অনেককে। সৈকতে কেউ গোসল করছেন, কেউ বা তুলছেন ছবি। নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার পাহাড়পুরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক স্থানটি দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। দর্শক, যেমন জানাচ্ছিলাম, উৎসবের হাওয়া লেগেছে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল। আমরা এই মুহূর্তে রাজধানী এবং রাজধানীর বাইরে উৎসবে কেমন মানুষ আনন্দ করছেন, পর্যটন কেন্দ্রগুলোরই কি অবস্থা সেটি জানবো। রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রিফাত তাসনুভা। রাজধানীর বাইরে আছেন সিলেট থেকে প্রত্যুষ তালুকদার। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। আমরা একে একে যেতে চাই। শুরুতে রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোর খবর জানতে চাই। রিফাত তাসনুভা, হাতির ঝিল বলা যায় ঢাকার বুকে এক টুকরো মানুষ যারা নৌকা বিলাস করতে চায় তাদের জন্য একটি সুযোগ বলা যায়। আপনি সেখানে আছেন, কেমন দেখছেন সেখানে মানুষের নৌকা ভ্রমণ? হিমাদ্রি, আপনাকে একটু জানিয়ে রাখি, সকাল থেকে আমরা ঢাকার বিভিন্ন পর্যটন কেন্দ্র বললে আসলে ভুল হবে, ঢাকার যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে গিয়েছিলাম। আমরা জানি যে এবারের ঈদে একটি লম্বা দীর্ঘ ছুটি হওয়ার কারণে অনেকেই কিন্তু রাজধানী ছেড়েছেন এবং অনেকে আছেন যারা নিজেদের নারীর টানে যাননি, তারা পর্যটন স্পটগুলোতে গিয়েছেন। যেমনটি আপনি বলছিলেন যে কক্সবাজার থেকে শুরু করে কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার অনেক ভিড় হয়েছে, অনেকেই কিন্তু সে সমস্ত জায়গাতেও গেছেন এবার ঈদ পালন করার জন্য। কিন্তু যারা রাজধানীবাসী অনেকেই আছেন যাদের আসলে যাওয়ার সুযোগ হয়নি, বিশেষ করে আমাদের মতো সাংবাদিক যারা আছেন তারা ছুটি পায়নি, আবার অনেকেই আছেন ডাক্তার, তারা ছুটি পায়নি। কিন্তু পরিবারের সাথে তারা কিন্তু চিন্তা করেন যে ঢাকা এখন যেহেতু অনেকটাই ফাঁকা নগরীতে পরিণত হয়েছে, যাদের গাড়ি আছে তারা হয়তো এই ফাঁকা ঢাকায় গাড়ি নিয়ে ঘুরছেন। তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এত সুন্দরভাবে আসলে ঘোরা সম্ভব হয় না। এখন এই ঘোরাঘুরিটাই কিন্তু তাদের জন্য একটি বিনোদনের অংশ হিসেবে দাঁড়িয়েছে। যেহেতু ঈদ সবার বাসায় কম বেশি রান্না হয়, তাই রেস্টুরেন্টগুলোতে প্রতি বছরই মানুষ যায়। রেস্টুরেন্টগুলোতে আমরা খুব একটা বেশি ভিড় দেখি নাই, তবে আমরা ভিড় দেখেছি চিড়িয়াখানায়, আমরা ভিড় দেখেছি শ্যামলী যে চিড়িয়াখানা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ভিড় দেখেছি। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ওয়াটার ট্যাক্সি যেটা চালু করা হয়েছে, অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি হাতির ঝিলে কিন্তু ওয়াটার বোট যেটি চলে, ওয়াটার বোট নামে আমরা পরিচিত, লোকজন পারাপারের জন্য, যাত্রী পারাপারের জন্য চলে। কিন্তু এই 3 দিন অর্থাৎ ঈদের এই 3 দিন কিন্তু যাত্রী পারাপার বন্ধ করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ঢাকায় আশেপাশে খুব বেশি নদী নেই বা নৌকা ভ্রমণের কোনো সুযোগ নেই, রাজধানীবাসীকে একটু নৌকা ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এবং এই সিদ্ধান্ত মোতাবেক আমরা যতটুকু দেখেছি বিকেলের পর থেকে এখানে প্রচন্ড ভিড় থাকে। এখানে 80 টাকা দরে প্রতিজন 30 মিনিট করে ঘুরতে পারেন এবং তারা আসেন, ঘুরে যান। কিন্তু এখন যেহেতু ভর দুপুরবেলা কড়া রোদের একটি বিষয় আছে, তাই এখন কিন্তু লোকজন একেবারে নেই বলেই চলে। তবে বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে প্রচুর লোক হবেন এবং ঘোরার উদ্দেশ্যে আসবেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আমরা হয়তো জানতে পারবো আমাদের ঢাকার বাইরের কি পরিস্থিতি রয়েছে। নিশ্চয়ই রিফা, যেহেতু গণমাধ্যম কর্মীদের ছুটি মেলেন, এই সুযোগে আপনি একটু নৌকা ভ্রমণ করে নিতে পারেন চাইলে। আমরা একটু পটুয়াখালীর দিকে যেতে চাই, কুয়াকাটায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, রাজধানীতে মানুষরা যারা বাড়িতে যায়, বিশেষ করে পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতে যেখানে যায়, সেখানে এবার তাদের ভিড় কেমন দেখছেন আর জানাবেন সেখানের সার্বিক ব্যবস্থাপনা বা কেমন? হিমাদ্রি রাহা, আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যেমনটি বলছিলেন যে ঢাকার ব্যস্ত নগরী থেকে মানুষ কিন্তু কোলাহল থেকে বেরিয়ে ঈদের দ্বিতীয় দিনে সমুদ্র সৈকত কুয়াকাটায় প্রকৃতির টানে কিন্তু মানুষ এসছে। আমরা একেবারে জিরো পয়েন্টে রয়েছি, যেখানে মানুষ সরাসরি কুয়াকাটায় ভ্রমণে এসেই কিন্তু এই দর্শনীয় স্থানটিতে প্রথমে আসে। এখান থেকে সমুদ্রের জিরো পয়েন্টে মানুষ মূলত গোসলের জন্য এসছে। এখন যেহেতু দুপুরের সময়, মানুষ অনেকেই যারা পর্যটকরা এসছেন ভ্রমণ পিপাসুরা, তারা কিন্তু এখন সমুদ্রের নোনা জলে গা ভেজাচ্ছেন। পাশাপাশি অনেকেই কিন্তু এই সুন্দর মুহূর্তটিকে তারা কিন্তু ক্যামেরা বন্দী এবং মোবাইলের ক্যামেরা কিন্তু সেটি কিন্তু ধারণ করছেন। এবং এখন যে সকল পর্যটকরা এসছেন তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি যে সকাল থেকেই তারা বিভিন্ন স্পটে তারা কিন্তু করছেন, বিভিন্ন রকমের সেলফি এবং হচ্ছে যে তারা টিকটক থেকে শুরু করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম
মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করছেন, এই সুন্দর মুহূর্তটিকে ধারণ করছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে নিরাপত্তার ব্যবস্থা যদি বলতে হয়, যে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু কাজ করছে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা, তারা কিন্তু আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার কারণে তারা কিন্তু খুব সহজে কিন্তু কুয়াকাটায় আসতে পারছে। তবে যেহেতু এখন ঈদের ছুটি চলছে, সেক্ষেত্রে একটু যানবাহনের কিছুটা চাপ, তবে মহাসড়কে অটোর এবং হচ্ছে যে থ্রি হুইলার যে যানবাহনগুলো রয়েছে, তার কারণে কিন্তু ব্যক্তিগত গাড়ি চালাতে এবং হচ্ছে যে পরিবহন খাতটি রয়েছে সেটি কিন্তু চালাতে বেগ হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং তারা বলছে যে এই অব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, তবে কিন্তু এই ভ্রমণটি আরো একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা। আমরা কথা বলেছিলাম এখানকার পর্যটকদের সাথে, তারা একটি অভিযোগ করছেন যে দাম কিছুটা বাড়তি রাখা হচ্ছে, তবে অনেক পর্যটক বলছে যে তুলনামূলক দাম সহনশীল পর্যায়ে রয়েছে এবং তারা বলছেন যে এরকমের পরিস্থিতি যদি থাকে এবং হচ্ছে সবকিছু যদি ঠিক থাকে, তবে সামনের দিনে তারা আরো কুয়াকাটা ভ্রমণে আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো নিরাপত্তা এবং হচ্ছে সব দিক মিলিয়ে সুন্দরভাবে কিন্তু পর্যটকরা ঈদ উদযাপন করছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। হিমাদ্রি। নিশ্চয়ই ঈদের ছুটি যেহেতু আরো অনেকদিন বাকি আছে, মনে হচ্ছে আরো ভিড় অনেক বাড়বে। যাক, তারপরে আপনার ক্যামেরার চোখে, আপনার মাধ্যমে আমরা একটু কুয়াকাটা হলেও দেখে নিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে চাই একটু সিলেটে। এখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঈদের ছুটিতে কেমন দেখছেন সে ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যা? মাদ্রি, আসলে প্রকৃতি কন্যা সিলেটের প্রকৃতি অনেক বৈচিত্র্যময়। আপনি যেমনটি বলছিলেন, চায়ের রাজ্য সিলেট, সারি সারি চায়ের বাগান, উঁচু নিচু টিলা এবং এর সাথে দিগন্তের মিশে যাওয়া, সেই একটি অন্যরকম অনুভূতি। এছাড়াও রাতারগুলো রয়েছে, বিছানাকান্দি রয়েছে, সাদা পাথর রয়েছে, যেসব জায়গায় কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। আরেকটি বিষয়, বেশ কিছু কৃত্রিম বিনোদন কেন্দ্র রয়েছে, এর মধ্যে বেশ কিছু শিশু পার্ক রয়েছে শিশুদের জন্য। তো এরকম একটি শিশু উদ্যানে আমি রয়েছি, বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, যেখানে আসলে ঈদের যেহেতু দ্বিতীয় দিন আজকে, ছোট্ট শিশুরা এখানে এসেছেন মা বাবাকে নিয়ে এবং তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখছেন এবং যে বিষয়টি বিভিন্ন ধরনের রাইড কিন্তু তারা চড়ছেন। তো এটা আসলে সিলেটের স্থানীয় পর্যটকদের পাশাপাশি যারা বাইরের পর্যটক আছেন তারাও কিন্তু এখানে আসছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং বাবা মারা আসলে অত্যন্ত উৎসাহ নিয়ে তাদের সন্তানদের নিয়ে আসছেন। একটু জানার চেষ্টা করবো, আপনি তো দেখছি আপনার সন্তানদের নিয়ে এসেছেন, ছোটদেরই তো ঈদের আনন্দ বেশি, তো তার কেমন লাগছে এখানে দেখতে? ধন্যবাদ জানাই ডিবিসি কে, সবাইকে ঈদ মোবারক জানাই। আসলে আমাদের যে মধ্যবিত্ত যারা ফ্যামিলিরা আছে এই পার্কে কিন্তু আসে, তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে সব রাইডস গুলো আছে, রাইডসের দামগুলো কম আছে। আমরা তো অনেক সময় উচ্চবিত্ত যারা আছে তারা অন্য জায়গায় চলে যায়, কিন্তু মধ্যবিত্তরা যদি আসে এই শিশু পার্কে, বন্দরবাজার যে শিশু পার্কটা আছে, আমার ছেলে সে কিন্তু খুব আনন্দ করছে এবং অল্প খরচে কিন্তু সব রাইডস করতে দেখতে পাচ্ছি। ধন্যবাদ, নিশ্চয়ই আনন্দ উপভোগ করবেন। আসলে যে বিষয়টি বলছে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আয়ের মানুষজন কিন্তু সিলেট ভ্রমণে আসে, যেটা বছরের প্রায় সব সময় থাকে। তবে এই ঈদ কিংবা উৎসবে কিন্তু মানুষের একটা ঢল নামে, যে ঢলটি আজ নেমেছে, এবং এরকম সিলেটের আরো যে সকল পার্ক রয়েছে, বিনোদন পার্ক, সেগুলোতে কিন্তু মানুষের ভিড়, বিশেষ করে শিশুদের যে আনন্দটা, সেটা কিন্তু এসব পার্কে এসে আসলে দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আরো যে কটি দিন রয়েছে ছুটির, আশা করা যাচ্ছে সিলেটে এরকমই পর্যটকদের ভিড় থাকবে। পর্যটকদের পদচারণায় সিলেটের যে সকল প্রাকৃতিক বিনোদন কেন্দ্র, প্রাকৃতিক পর্যটন স্পট রয়েছে, সেগুলোতে, এর পাশাপাশি এই ধরনের পার্কগুলোতে কিন্তু মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকবে। এই ছিল সিলেটের পরিস্থিতি। দেশে বা বিদেশে যেখানে বাঙালির বাস, সেখানেই উৎসবের হাওয়া। পবিত্র ঈদুল ফিতরে সেই উৎসবের রং লেগেছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে। বাংলাদেশি কমিউনিটির আয়োজনে গান, খেলা আর কথামালায় মুহূর্ত হয়ে ওঠে এক উজ্জ্বল উচ্ছল বাংলাদেশের ছবি। বাঙালি থাকবে আর উৎসব হবে না, এটা হতে পারে? তাই ঈদে ফ্রান্সের রাজধানী প্যারিসের 19টি কাউন্সিলের প্লাস দে ফেত এর ঈদ উৎসবকে কেন্দ্র করে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিকড়ের টানে এসেছিল নিজ মাতৃভূমির ঐতিহ্য আর সংস্কৃতিকে উপভোগ করার জন্য। পাশাপাশি স্থানীয় ফরাসিরাও এসেছিলেন বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে। শিশুরা মেতে ছিল ঈদ সালামি নিয়ে, নারীদের জন্য ছিল বালিশ খেলা। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা সবকিছু মিলিয়ে এক টুকরো ঝলমলে বাংলাদেশ উঠে আসে আয়োজনে।
প্রবাসে এমন আলো ধরা আয়োজনে সবাই ছিল উজ্জ্বল উচ্ছল। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। সবাই বাংলাদেশের জন্য ঈদ মোবারক। প্রতিটা ঈদে প্রতিটা অকেশনে আমরা যেন এরকম উৎসব উদযাপন করতে পারি সবাই মিলে, যাতে করে আমরা নিজেরাও উপভোগ করতে পারি এবং আমাদের সন্তানরাও যেন আমাদের কৃষ্টি কালচারের সাথে পরিচয় থাকতে পারে। দেশ থেকে দূরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। বাংলাদেশের যে সংস্কৃতি সেটাই তাদের কাছে তুলে ধরতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস। আমি আশা রাখবো আমরা আগামীতেও এ ধরনের আয়োজন করব। আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে আয়োজন করব। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশ যখন মেতে আছে ঈদের ছুটিতে, তখন ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ছেড়েছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের ভিড়, আর ফাঁকা সড়কে যানবাহন চলছে বেপরোয়া গতিতে। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন, এদিনও রাজধানী ছেড়েছে অনেকেই। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড়। আন্তনগর ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেলেও বিপত্তি বাধে বিভিন্ন গন্তব্যে যাওয়া কমিউটার ট্রেনের বেলায়। অভিযোগ রয়েছে টিকিট না থাকার অজুহাতে বাড়তি টাকা নেয়ার। কতক্ষণ টিকিট ঠিকই দিছে, দেওয়ার পরে 100 টাকা করে বেশি দিছে, ওনারা টিকিট দিয়ে দিছে 2টা 3টা একসাথে। আসার পরে ওরা টিকিট দিছে আপনার 2টা স্ট্যান্ডিং, কিন্তু ওর পিছনে যে গেছে ওরা দিছে সিট, ওই টাকা দিছে অতিরিক্ত। অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা মুখে বলার মতো না। আমরা সকাল থেকে আমি দাঁড়াই রয়েছি, কেন এত শাস্তি দেয় কেন? আর ঈদের সময় জানে যাত্রী ডবল হবে, কেন ট্রেন বাড়ায় না কেন? সিট না থাকলে তো আমরা লাইনে দাঁড়ানোর দরকার নাই, আমরা তো ট্রেনে টিকিট কাটতে পারি। ওনারা ঘোষণা দিয়ে দেয় যে আমরা সিট দিব না, আপনারা চলে যান, তাহলে তো সবাই এত কষ্ট করে না। আবার কেউ কেউ পরিবারের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছে। করার জন্য দেশে বাড়িতে গেছিলাম, ঈদ শেষ, এখন কাজের উদ্দেশ্যে আবার ঢাকা শহরে চলে আসছি। ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, এই জন্য আসছি, স্বাচ্ছন্দ্যে আসছি। ঈদেও খুব ভালো হয়েছে, রাস্তাঘাটে কোনো যানজট নাই। যানজট থাকে ঈদের আগে একটু বেশি, ঈদের পরে একটু যানজট কম থাকে, এই জন্য যাওয়া। আজকে আরো বেশি যাত্রী আছে, যারা গেছে আর এখন বাড়ি থেকে এখন ঢাকা থেকে রওনা দিবে। আরো লম্বা ছুটির কারণে রাজধানীর সড়কগুলো ফাঁকা, এই সুযোগে যানবাহন হয়ে ওঠে বেপরোয়া গতির। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী সড়কগুলো অনেকটাই যানজটমুক্ত, তাই এই সুযোগকে কাজে লাগাতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। অন্যদিকে সড়ক ফাঁকা থাকায় যানবাহনের গতি বেড়েছে কিছুটা, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ যেন এক অচেনা নগরী। রাজধানী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট, নেই গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা। তবে অন্যরকম এমন ফাঁকা ঢাকায় একটুখানি আনন্দ খুঁজে পেতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। এমন যানজটমুক্ত পরিবেশে ঘুরতে বেরিয়ে উচ্ছ্বাসিত তারা। ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জ 8000 থেকে আমরা আইছি। যদি 10-15 বছর অভিজ্ঞতা বলি, তাহলে এবারের ঈদ অনেক স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও অনেক ভালো মনে হচ্ছে। আমি কখনো পরিবার নিয়ে বের হই না, এবার বের হয়েছি। আমি মেট্রোরে গিয়েছিলাম, জাদুঘরে গিয়েছিলাম, এখন নব থিয়েটারে আসলাম। ফাঁকা রাজধানীতে যানজট মুক্ত সড়কে গাড়ি চালাতে পেরে খুশি পরিবহন চালকরা। তবে সড়ক ফাঁকা থাকায় কোনো কোনো গাড়ির বেপরোয়া গতিও দেখা গেছে কোথাও কোথাও। ঢাকা একদম ফাঁকা, ঠিক আছে, ভালোই লাগছে গাড়ি চালাইতে। ঘুরতেছে ফিরতেছে, এখন স্বাধীন হয়ে বেড়াচ্ছে, এখন খুব ভালো লাগতেছে। এখন তো যানজট থাকে, আর এদিক তো আসা যায় না। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা রূপে ফিরে যাবে, তবে সে রূপ যেন জীবন বান্ধব হয় এমন প্রত্যাশা সবার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে সংগ্রাম অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল থেকে চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগের বাসভবনে মেজবানের আয়োজন ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় তিনি কথা বলেন। ফ্যাসিবাদের পতনের পর জেল জুলুম মামলায় জর্জরিত নেতাকর্মীরা মুক্ত পরিবেশ এবার ঈদ উদযাপন করতে পারছেন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাধারণ জনগণ দেশের মালিকানা ফিরে পেতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে বলেও জানান বিএনপির সিনিয়র নেতা। হাজার হাজার নেতাকর্মীর মধ্যে যে উচ্ছ্বাস, এটা তো আমরা বিগত বছরগুলোতে দেখতে পাইনি। এই বাংলাদেশের জন্য আমরা গত 16 বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি। আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। ঢের দেরি থাকলেও রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া। ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী। লক্ষ্য একটাই,
আসছে জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও দলের হাইকমান্ডের কাছে নিজের অস্তিত্ব জানান দেয়া। পুরনোদের পাশাপাশি এই দলে সামিল হয়েছেন জুলাই অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে আবির্ভূত নয়া রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থীও। সব ধরনের সাইনবোর্ড, পোস্টার বা ব্যানার তৈরির সুপরিচিত এলাকা রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরতে থাকে ওখানকার প্রতিটি কারখানার মেশিনের চাকা। এবার ভিন্ন এক প্রেক্ষাপট, সামনে জাতীয় নির্বাচন, যে কারণে এবারের ঈদে এখানকার চিত্রটা একেবারেই ভিন্ন। ঈদের শুভেচ্ছার পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ড ওগুলো আমরা আগে করে ফেলাইছি। শুভেচ্ছার কার্ড অর্ডার পেয়েছি, মোটামুটি পেয়েছি, সবগুলো ডেলিভারি চলে গেছে আর কি। ঈদ উৎসবকে ঘিরে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাপাখানাগুলো ব্যস্ত প্রার্থীদের পছন্দসই ব্যানার, পোস্টার বা বিলবোর্ড ছাপাতে। ঈদ উপলক্ষে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ওদের কাজ থাকে, প্রায় সময় ছাপ থাকে। নির্বাচনে আমাদের কাজের ব্যস্ততার নির্বাচনের 3 মাস আগ থেকে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। রাজধানীর অনেক পাড়া মহল্লা, অলিগলি ছাপে রাজপথেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার, পোস্টার, যদিও বিগত বছরগুলোতে যা ছিল এক কেন্দ্রিক। এই ধরনের প্রচারণায় সহজেই দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায়, মনোনয়ন পেতে পাওয়া যায় বাড়তি সুবিধা। যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। এই পোস্টারের প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে, এখনও আছে, তবে এখন আগের থেকে অনেক বেড়েছে এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা কোনো জায়গায় কোনোভাবে পোস্টার লাগিয়ে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই পরিবেশটা সৃষ্টি করবে না। বাংলাদেশের জন্য ঈদটা শুভেচ্ছা জানানো হয়, বিশেষ করে যেখানে নির্বাচন সামনে থাকে তখন আরও বেশি ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করে থাকে। তো আমরা আশাবাদী খুব অল্প সময়ে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সারা বাংলাদেশে আসলে নির্বাচনী আমেজ ওইভাবে তৈরি না হলেও সবাই চেষ্টা করতেছেন হলো যে অন্তত যার যার যে সংসদীয় আসন ঢাকা এবং ঢাকার বাইরে সেই জায়গাটা একটু সময় দেওয়া, দলীয়, সাংগঠনিক এবং যে রাজনৈতিক যেটা ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, আমরা তিনটাকেই সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছি। তারা এও বলছেন নির্বাচনে মাঠে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ঈদ শুভেচ্ছা জানানোর হয়তো অন্যতম একটি মাধ্যম, তবে নগরীর সৌন্দর্যের কথা চিন্তা করে বিকল্প মাধ্যম খোঁজও এখন সময়ের দাবি। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা। নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। কেউ গেল 15-16 বছর ধরে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে কাজ করেছেন, কেউ আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করেছেন। পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন পোরখাওয়া এই রাজনীতিক। তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। আমাদের মূল কাজ হলো রাজনীতিতে নতুন কিছু আনা, নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষের স্বপ্ন দেখা। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে, কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে। চট্টগ্রামের আরেক বর্ষিয়ানো রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ। 1991 ও 2001-এর নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে। তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। রমজান ও ঈদে চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি। রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা। আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি। আমি মানুষের সাথে ছিলাম, চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই 20 বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকব। মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও। তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক যুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারীতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল। প্রতিটি প্রোগ্রাম আমি রাজপথে করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে। এখনও একই ধারাবাহিকতা আমি কাজ করে যাচ্ছি। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। এছাড়া চট্টগ্রাম ৫ আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। নগর যখন ইট, পাথর, কংক্রিট বা পিচ ঢালা পথ সাজে, তখন খোদ রাজধানীতে এখনও এমন এলাকা আছে যেখানে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা আদি আমলের বাঁশের সাঁকো। এপার ওপারের যোগাযোগের অন্যতম বাহন কেবলই নৌকা। বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদের কথা, যেখানে নাগরিক সুবিধা বঞ্চিত এলাকার বাসিন্দারা ৮ বছরও লাগেনি উন্নয়নের ছোঁয়া। কোথাও কোথাও নেই সুপেয় পানির ব্যবস্থাও। দ্রুত অবকাঠামো উন্নয়নের দাবি স্থানীয়দের। দেখে মনে হতে পারে প্রত্যন্ত কোনো গ্রামের চিত্র, কিন্তু এই দৃশ্য ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের, আগে যার নাম ছিল নাসিরাবাদ ইউনিয়ন। ঢাকার সঙ্গে এই ওয়ার্ডের যাতায়াতের অন্যতম মাধ্যম ত্রিমোহনী বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো আর দাসেরকান্দি সহ কয়েকটি এলাকায় যাতায়াতের ভরসা নৌকা। অসুস্থ রোগী বা পণ্য পরিবহন সবকিছুই হয় নৌকা দিয়ে। ওয়ার্ড ঘোষণা হয়েছে আজকে প্রায় 10 বছর চলছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে সমস্যাগুলো আছে এর 10%ও সমাধান হয় নাই। মানুষের স্বাগত আসে যায়, একটা অসুস্থ হলে আপনার এই অসুস্থ রোগীকে সহজে হাসপাতালে নিতে পারে না। নৌকার পথ সিটি কর্পোরেশন সরকার কইরা দিয়েছে, কিন্তু আমগর তো উন্নয়ন করেনি। বছরের পর বছর পেরিয়ে গেলেও নাগরিক সুবিধা বঞ্চিত স্থানীয়রা। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ইন্দারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি, বাবুর জায়গা ও ত্রিমোহনী সহ কয়েকটি এলাকার বাসিন্দাদের ভোগান্তি নিত্যদিনের। আমরা টাকা কিন্তু ঠিকানা দেই, আসলে কিন্তু আমরা কিন্তু টাকা পাইনি। আমি কিন্তু ওখানে কিন্তু গেলাম নদীর পানিও দূষণ, পচা, রাতের বেলা সন্ধ্যার পরে মশার লাগিয়া কোনো মানুষজন এদিকে বসবো, এরকম পরিবেশ থাকে না। আমাদের সমাধানটা আসলে তো কেউ করে নাই। অনেকে আসে দেখে আসে, মন্ত্রী দেখে যায়, কিন্তু কিছু করে না তারা। ৭৫ নম্বর ওয়ার্ডে উন্নয়ন না হয় সাবেক মেয়র ফজলে নূর তাপসকে দুষছেন সাবেক কাউন্সিলর। তাপস সাহেব আইসা 2টা ব্রিজ আরও 3টা রাস্তা টেন্ডার সে বাতিল করে, ওয়ার্ক অর্ডার বাতিল করে। প্রতি বছরই চাহিদাপত্র দিতেন। প্রত্যেকটা সেক্টরেই আমরা পিছিয়ে আছি। এইটা গত 5 বছর আমি তাপস সাহেবকে বুঝাইতে পারিনি। ২০১৭ সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা বাড়িয়ে নাসিরাবাদ ইউনিয়নকে ৭৫ নম্বর ওয়ার্ড হিসেবে যুক্ত করা হয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দুবাই এখন বাংলাদেশিদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে দেশগুলোর ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ। ভিসা প্রক্রিয়া করা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্য দেশগুলোর উপর চাপ পড়ছে। এই সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ। পর্যটনের পাশাপাশি চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি এখন দেশটিতে যাচ্ছেন। এ কারণে বাংলাদেশিদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করে থাই দূতাবাস। কিন্তু 10 দিনের মধ্যে ভিসা প্রাপ্তি সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা পিছু ছাড়ছে না। এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকেই। থাই ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করেও তা চূড়ান্ত হওয়ার আগেই পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে। মেইন প্রবলেম ইজ দ্যাট যে বাংলাদেশে এখন পেমেন্টই করা যাচ্ছে না। পেমেন্ট ইজ টাফ, যে হচ্ছে যে বাংলাদেশের ডিমান্ড আছে যে তুলনায় ওখানে হচ্ছে 400 জনের পেমেন্ট করা যাচ্ছে এভরিডে। দেখা যাচ্ছে যে এখানে ডিমান্ড আছে মোর দেন 3000। এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় একসময় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা থাকলেও ভিয়েতনামে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল সিস্টেম বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়া যেতেও লাগছে ভিসা আবেদন। 5 আগস্টের পর থেকেই বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসাও। ভিয়েতনামের ভিসা বন্ধ, পাশাপাশি ইন্দোনেশিয়ার অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটাও বন্ধ আছে। ইউএইর ভিসা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ। সো আমাদের দেশ থেকে যারা এইসব দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন যেতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন মূলত ভারত ভিসা বন্ধ করাতেই অন্য দেশগুলোর উপর চাপ বেড়েছে। যখন একটা জায়গা থেকে ভিসা
প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয়, তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে, যে সেট আপ আছে, লজিস্টিক্যাল সেট আপ, ওইটার মধ্যে দিয়ে হয়তো বাড়তি প্রেশারটা সামলানো একটু কষ্টকর হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ সে পথেই হাঁটলেন অনেকখানি। বলছেন, কোনো দেশ ভিসা বন্ধ করলে সমপ্রতিক্রিয়া দেখাতে পারে অন্য দেশও। যেহেতু একটা দুটো দেশ এমনিতেই কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার ব্যাপারে, সেটাও কিন্তু ইম্প্যাক্ট পড়ে নাই। আমি হয়তো বোঝাতে পারি তাকে, কিন্তু তারও তো ইন্টেলিজেন্স সোর্স, তারও তো ইনফরমেশন সোর্স এগুলো আছে। তো আমার মনে হয় অ্যাটেনশনটা সেই জায়গায় দেওয়া দরকার যে কত তাড়াতাড়ি আমরা একটা স্টেবিলিটির দিকে যেতে পারছি। কবে স্বাভাবিক হবে এসব দেশের ভিসা তা বলতে পারছেন না কেউই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এবারের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 15 টন বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ। সকালে সশস্ত্র বাহিনী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এর আগে সোমবার দুপুরে প্রথম দফায় চিকিৎসক সহ 55 দলের একটি দল বিমান ও সেনাবাহিনীর 3টি বিমান নিয়ে ঢাকা ত্যাগ করেন। মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আর উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে। আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরো প্রয়োজন হয়, আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো।